ইনফরমেটিভ বায়োলজি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর যে আলোচনা সেটা হচ্ছে ক্লাস 9-এর নিউট্রিশন টপিকের উপর, যা তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো এই নিউট্রিশন বা বাংলা যেটা বলে থাকি আমরা পুষ্টি, সেটাকে কতগুলো ধাপে আলোচনা করা হয়েছে ভিডিওর মধ্যে। তো শুরুতে সেগুলো একটু দেখে নিই। আলোচ্য বিষয় বা টপিকস অফ ডিসকাশন, অর্থাৎ ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা ও গুরুত্ব, অর্থাৎ নিউট্রিশন বা পুষ্টি বলতে আমরা কি বুঝি উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে, তার ডেফিনেশন এবং সিগনিফিক্যান্স বা গুরুত্ব, ইম্পর্টেন্স। নেক্সট হচ্ছে পুষ্টির প্রকারভেদ, অর্থাৎ পুষ্টি কত ধরনের হয়ে থাকে, এটাকে দুটো ভাগে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদ পুষ্টির প্রকারভেদ ও আলোচনা, এবং তারপরে হচ্ছে প্রাণী পুষ্টির প্রকারভেদ বা আলোচনা। এখন এখানে এই যে আলোচনার বিষয়টা, সেটা কিন্তু মূলত দুটো জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে ব্যাখ্যা প্লাস কিছু উদাহরণ। তো এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু বর্ণনা করা হয়েছে। নেক্সট হচ্ছে প্রাণী পুষ্টির পর্যায় বা ধাপ, অর্থাৎ প্রাণীরা যেভাবে পুষ্টি সংগ্রহ করে বা পুষ্টি নিয়ে থাকে, তার যে ধাপগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সবশেষে রেফারেন্সেস, অর্থাৎ যে টেক্সট বইয়ের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি বানিয়েছি, তার নামগুলো দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে আরো বিস্তারিত পড়তে পারো। তো শুরু করার আগে, মূল ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নিই যে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সেটা বাকি তোমাদের যে বন্ধু বান্ধবরা আছে বিভিন্ন ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তাদেরকে শেয়ার করবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আজকের যে আলোচনা বা এই ভিডিওর যে আলোচনা সেই সংক্রান্ত যে মেটেরিয়ালটা, সেটা কিন্তু পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো বা লিখে নিতে পারো। তো মূল জায়গায় যাওয়া যাক। ফার্স্টে আসছি সংজ্ঞা ও গুরুত্বের উপর। ফার্স্টে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করি। এখানে দেখো, যে জৈব প্রক্রিয়ার দ্বারা জীবেরা খাদ্য উপাদান সংগ্রহ করে ও তার পরিপাক, শোষণ ও আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে, এখানে কিন্তু বহিষ্করণ মানে বাইরে বার করে দেওয়া, তো সেটা ঘটে থাকে প্রাণীর ক্ষেত্রে, সবুজ কালিতে দেওয়া আছে দেখো, অথবা আত্তীকরণের মাধ্যমে যেটা ঘটে থাকে উদ্ভিদের ক্ষেত্রে, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ও খাদ্য মজদুত্ব স্থিতি শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে, তাকে পুষ্টি বলছে। এখন ভিডিওর বিষয় হচ্ছে যে দুটোর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। তো এখানে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যেটা ক্ষমতা থাকে সেটা হচ্ছে স্টোর করার, অর্থাৎ সঞ্চিত করে রাখাটা কিন্তু ক্ষমতা থাকে। প্রাণীদের ক্ষেত্রেও সেটা থাকে, কিন্তু সেটা উদ্ভিদের মতন অতটা কিন্তু প্রযোজ্যতা দেখায় না, বা উদ্ভিদের মতো কিন্তু অতটা অ্যাডভান্স নয়। তো ওই জন্যই কিন্তু সেক্ষেত্রে কিন্তু আত্তীকরণ হওয়ার পরে, অর্থাৎ পরিপাক, শোষণ ও আত্তীকরণ দুটোর ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু সেটা বহিষ্করণ ম্যাক্সিমামটা ঘটছে কার ক্ষেত্রে, অধিকাংশটা, সেটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। নেক্সট আসছি আমরা এর গুরুত্ব। 1 নম্বর হচ্ছে শক্তি উৎপাদন। এক্ষেত্রে দেখো, জীব দেহে জীবন প্রক্রিয়া চালানোর জন্য অনবরত যে শক্তির প্রয়োজন হয় তা পুষ্টি থেকে পাওয়া যায় বা পুষ্টি থেকে আমরা পেয়ে থাকি। তাহলে শক্তির উৎপাদন মানে কিন্তু এখানে মূলত এটিপি কে বোঝাচ্ছে। তোমরা ফার্স্ট সামেটিভে পড়েছো, এটিপি কে এনার্জি এনার্জি কারেন্সি বলা হয়, এনার্জি কারেন্সি বলা হয়। তো এনার্জি কারেন্সি যেটা উৎপন্ন হচ্ছে শরীরে, এনার্জি কারেন্সি, সেটা কিন্তু আদতে আসছে কোথা থেকে, পুষ্টি থেকে। অর্থাৎ পুষ্টি সংগ্রহ করার ফলে কিন্তু এটিপি উৎপন্ন করার মতন উদ্ভিদ বা প্রাণী কি হয়ে থাকে না, স্বাবলম্বী হয়। নেক্সট হচ্ছে রোগ প্রতিরোধ। জীবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পুষ্টি অপরিহার্য। আমাদের যে যে কোনো ধরনের রোগ হলে, অর্থাৎ জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হলে তার বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স, সেটা কিন্তু পুষ্টির দ্বারা সম্পাদিত হয়। নেক্সট বৃদ্ধি ও বিকাশ। যেহেতু পুষ্টি দেহের শুষ্ক ওজন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত, তাই এটি জীবের বৃদ্ধি ও বিকাশের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তো এখানে একটু বলা যেতে পারে যে
পুষ্টি গ্রহণের মাধ্যমে কিন্তু শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটে, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি ইনক্রিজ ইন ড্রাই ওয়েট। তো কোনো একটা প্রাণী বা উদ্ভিদ তার যত বয়স বাড়ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই পুষ্টিটা যে সংগ্রহ করছে তার উপর ভিত্তি করেই কিন্তু না শুষ্ক ওজনের বৃদ্ধি ঘটে। তো এখানে কিন্তু শুষ্ক ওজন বৃদ্ধির ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তো শুষ্ক ওজন বৃদ্ধি কিন্তু সরাসরি জীবের বৃদ্ধি ও বিকাশের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। তো বৃদ্ধি ও বিকাশ করছে তার প্রমাণ হচ্ছে কি না, যে ওজন বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু এখানে পরোক্ষভাবে পুষ্টির সঙ্গে জড়িত। নেক্সট হচ্ছে ক্ষয়পূরণ, অর্থাৎ বিভিন্ন অপযোজী বিপাকে বা আঘাতে দেহের ক্ষতি হলে পুষ্টি তা পূরণ করে। তো এখানে আঘাতে ক্ষতি হলে যেটা ক্ষতস্থানকে মানে বলতে চাইছি, অর্থাৎ ইনজুরি যেটা বলি ইংরেজিতে আমরা, কোনো দেহে জায়গা থেকে ক্ষতি মানে জায়গা থেকে ক্ষতস্থান হয়ে গেলে বা সেখান থেকে রক্তক্ষরণ হলে, বা অনেক সময় বলা হয় যে আভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে সেটা যে মেরামতির কাজ তা কিন্তু পুষ্টি দ্বারা সম্পাদিত হয়। নেক্সট হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয়। পুষ্টির মাধ্যমে জীবদেহে গৃহীত খাদ্যের প্রয়োজন অতিরিক্ত অংশ ভবিষ্যতের জন্য সঞ্চিত থাকে, অর্থাৎ যে খাদ্যটা সেই আত্তীকরণের মাধ্যমে কাজে লাগিয়ে নিল, বাকি যেটা থেকে গেল সেটা কিন্তু তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে, যা পুনরায় ব্যবহারযোগ্য। এই কথাটা ভাইটাল, যা পুনরায় ব্যবহারযোগ্য অর্থাৎ রিইউজেবল, অর্থাৎ তাকে আমরা আবার ব্যবহার করতে পারি বা জীব পুনরায় ব্যবহার করতে পারে। তো এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে উদ্ভিদের ক্ষেত্রে স্টার্চ অর্থাৎ শ্বেতসার, যেটা আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, আর প্রাণীদের ক্ষেত্রে গ্লাইকোজেন। তো গ্লাইকোজেনকে অনেক ক্ষেত্রে বলা হয় অ্যানিম্যাল স্টার্চ, একটু লিখে নেবে, গ্লাইকোজেনকে বলা হয় অ্যানিম্যাল স্টার্চ। অর্থাৎ উদ্ভিদ যেমন পুষ্টি সংগ্রহ করে রাখে কিসের মাধ্যমে, স্টার্চের মাধ্যমে বা সঞ্চিত রাখে, তো এই স্টার্চের সমসাময়িক পরিপূরকই কাজ করছে কে, গ্লাইকোজেন। কার ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে। তাই একে অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি অ্যানিম্যাল স্টার্চ। পুষ্টির প্রকারভেদ বা টাইপস অফ নিউট্রিশন, এটাকে প্রথমে একটা ফ্লো চার্টের আকারে দেখানো হয়েছে। তো পুষ্টিকে আমরা এখানে দুটো ভাগে আলোচনা করেছি বা আলোচনা করছি, সেটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি আর হচ্ছে প্রাণী পুষ্টি। তো উদ্ভিদ পুষ্টির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে স্বভোজী, একটা হচ্ছে পরভোজী। তো পরভোজীকে আমরা আবার চারটে ভাগে ভাগ করছি: পরজীবী, মিথজীবী, মৃতজীবী ও পতঙ্গভুক। এখানটা খেয়াল করবে, খুব কাছাকাছি উচ্চারণটা, মিথজীবী, মৃতজীবী, এই জায়গায় যেন এই দুটো যেন গুলিয়ে না যায়, দুটো কিন্তু পৃথক, আলোচনায় বুঝতে পারবে। একইভাবে প্রাণী পুষ্টির ক্ষেত্রে আমরা এখানে টোটাল 5 ধরনের পেয়ে থাকি: পরজীবী, মিথজীবী, মৃতজীবী, কপ্রোফ্যাগি এবং স্যাঙ্গুইনিভোরি। তো এই শব্দগুলো সম্পর্কে হয়তো তোমরা ওয়াকিবহাল। কপ্রোফ্যাগি এবং স্যাঙ্গুইনিভোরিটা তোমাদের ক্ষেত্রে হয়তো নতুন লাগতে পারে, তো যাই হোক সেই আলোচনায় আসছি। প্রথমে আসছি উদ্ভিদ পুষ্টির যে বিভিন্ন ভাগ এবং সার সম্পর্কে আলোচনায়। উদ্ভিদ পুষ্টিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বভোজী এবং আরেকটা হচ্ছে পরভোজী। স্বভোজী ও পরভোজী পুষ্টির যে ডেফিনেশন সেটা আমরা একটু দেখে নিই। স্বভোজী বা অটোট্রপিক নিউট্রিশন, এই পুষ্টি প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ পরিবেশ থেকে গৃহীত কতগুলি সরল কাঁচামালের, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, সংমিশ্রণে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করে, অর্থাৎ সোজা কথায় আমরা চলতে কথাই বলতে পারি আত্মনির্ভর বা সেলফ ডিপেন্ডেন্ট। এই পুষ্টিকে অনেক ক্ষেত্রে হলোফাইটিক, হলো মানে হচ্ছে সম্পূর্ণ বা টোটাল বা হোল, ফাইটিক মানে রিলেটেড টু প্ল্যান্টস, অর্থাৎ উদ্ভিদ সংক্রান্ত পুষ্টিও বলে। কারণ এই পদ্ধতিতে উদ্ভিদ তাদের নিজেদের খাদ্য নিজেরাই সম্পূর্ণ বলছি উৎপন্ন করতে সক্ষম। এখন বিষয় হচ্ছে এই যে কাঁচামাল ব্যবহার করছে, কাঁচামালগুলো কি না, মূলত সেটা আমরা জানি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে কাঁচামালগুলো ব্যবহার করে, CO2, সূর্যালোক, মাটি থেকে কৈশিক জল এবং অন্যান্য যে খনিজ ইত্যাদি নিয়ে আর কি। তো সেইগুলো মিলিত হয়ে কিন্তু শেষমেশ
কি করছে না খাদ্য উৎপাদন করছে বা পুষ্টি সম্পন্ন করছে। এটি দুটি পর্যায়ে ঘটে থাকে। একটা হচ্ছে সংশ্লেষ বা সিনথেসিস, যেটা একটু আগেই বললাম তোমাদের যে সালোক সংশ্লেষ সংক্রান্ত, অর্থাৎ সালোক সংশ্লেষ দ্বারা তারা খাদ্য উৎপাদন করে। এবং 2 নম্বরটা হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন, অর্থাৎ এই যে খাদ্যটা উৎপন্ন করলো, এই খাদ্যটা সেটা এবার কি হবে না কোষগুলোর যে সাইটোপ্লাজম, যেটা উদ্ভিদ ক্ষেত্রে বলা হয় প্রোটোপ্লাজম, তার অংশীভূত হওয়া, মানে তার মধ্যে কিন্তু মিশে যাবে, সোজা কথায় এক কথায় মিশে যাওয়া বা বা ব্যবহৃত হওয়া। নেক্সট হচ্ছে 2 নম্বর। আচ্ছা, তার আগে একটু বলে দিই ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের পুষ্টি, যেটা আমরা সালোক সংশ্লেষের ক্ষেত্রে দেখে থাকি, সেটাকে বলা হচ্ছে এখানে যে অটোট্রপিক নিউট্রিশন বা স্বভোজী। নেক্সট আসছি পরভোজী পুষ্টি বা হেটেরোট্রপিক নিউট্রিশন। এখানে কিন্তু খেয়াল করবে ক্লোরোফিলের কোনো ভূমিকা নেই, অর্থাৎ উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। তাহলে স্বাভাবিকভাবেই সেটা কিন্তু অপর জীবের উপর নির্ভরশীল হবে, অর্থাৎ এরা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট বা আত্মনির্ভর নয়। নেক্সট আসছি পরভোজী পুষ্টির প্রকারভেদে। এটা 4 প্রকারের হয়ে থাকে: পরজীবী, মৃতজীবী, মিথজীবী ও পতঙ্গভুক, যেটা তোমাদের আগের স্লাইডে ফ্লো চার্টে আলোচনা করা হয়েছে সেইটা, এবং সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেব উদাহরণ সহ। পরভোজী পুষ্টির প্রকারভেদ: একটা হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক। তো যে সকল উদ্ভিদ অন্য কোনো জীবিত উদ্ভিদ বা প্রাণীর দেহে আশ্রয় গ্রহণ করে আশ্রয়দাতা বা পোষকের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি লাভ করে, তাদের পরজীবী উদ্ভিদ বলে। এখানে ঘটনা হচ্ছে যে এই যার মধ্যে রয়েছে, অর্থাৎ পরজীবী উদ্ভিদটি যার মধ্যে রয়েছে, যার উপর থেকে সে বা যেখান থেকে সে পুষ্টি সংগ্রহ করছে, তাকে আমরা বলে থাকি পোষক, বা ইংরেজি থেকে বলা হয় হোস্ট। তোমরা অনেক ক্ষেত্রে শুনে থাকবে যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট কোনো অনুষ্ঠান হলে হোস্ট হাউস বলা হয়, অর্থাৎ যারা সেই প্রোগ্রামটা বা সেই অনুষ্ঠানটা পরিচালনা করছে। তো এখানে ঠিক হোস্ট মানে সেই সমসাময়িক শব্দটা ব্যবহার করা হচ্ছে, যে যার মধ্যে পরজীবী যে উদ্ভিদটা আছে, যার মধ্যে আশ্রয় নিচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু যে দেহে আশ্রয় নিচ্ছে তাকে বলছি পোষক ঠিকই, কিন্তু সেখান থেকে পুষ্টিরস শোষণ করার ফলে কিন্তু যে পোষকের দেহ বা পোষকের যে শারীরবৃত্তীয় ক্রিয়াকর্ম কিন্তু ব্যাহত হয় অনেক ক্ষেত্রেই। নেক্সট এক্ষেত্রে আমি কয়েকটা এক্সাম্পল দেখে নেবো। এটি 2 প্রকারের হয়ে থাকে। তো এর মধ্যে আংশিক পরজীবী বা এক্সাম্পল যেটা এখনই বললাম সেটা হচ্ছে শ্বেতচন্দন, অর্থাৎ আংশিকভাবে নির্ভরশীল। ডেসক্রিপশনেই বুঝতে পারছো যে পোষকের উদ্ভিদের উপর আংশিকভাবে নির্ভরশীল। অন্যদিকে হচ্ছে পূর্ণ পরজীবী, যেটা সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার মধ্যে স্বর্ণলতা ও র্যাফলেসিয়া, এটা কিন্তু পূর্ণ পরজীবীর উদাহরণ। নেক্সট হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। এই উদ্ভিদগুলি মৃত ও গলিত উদ্ভিদ বা প্রাণী অথবা জৈব পদার্থের যেমন গোবর ইত্যাদি ভিজে কাঠ উপর থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি লাভ করে। তাহলে এখানে আলোচ্য বিষয় বা উল্লেখযোগ্য বিষয় হলো কিন্তু কোথা থেকে নিচ্ছে না মৃত ও গলিত উদ্ভিদ থেকে বা প্রাণীর কোনো অংশবিশেষ বা জৈব পদার্থ যেমন গোবর ভিজে কাঠ ইত্যাদি থেকে। তো এই স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী পুষ্টিও 2 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে পূর্ণ মৃতজীবী, এক্ষেত্রে মৃতজীবী উদ্ভিদ সরাসরি মৃত দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে যেমন মনোট্রপা। আরটা হচ্ছে আংশিক মৃতজীবী, সেটা হচ্ছে উদাহরণ হচ্ছে ভারতীয় পাইন, যাকে আমরা চলতি কথায় বলার সময় বলে থাকি ঘোস্ট প্ল্যান্ট, অর্থাৎ তাদের যে অ্যাপিয়ারেন্স বা তাদের যে উপস্থাপনা সেটা কিন্তু অনেকটা সেই দেখে মনে হবে ভূতের মতন আর কি, অর্থাৎ পুরোপুরি তাকে বোঝা যায় না, এবং স্বচ্ছ ধরনের গাছের যে গোটা গঠনটা কিন্তু স্বচ্ছ, বা আমরা বলতে পারি ট্রান্সলুসেন্ট, গাছগুলো খুবই ছোট হয় এবং সাদা আকারে হয়।
তো এক্ষেত্রে কিন্তু আংশিক মৃতজীবীর ক্ষেত্রে কিন্তু এরা কি করে না, পুষ্টিটা যে দেহাবশেষ থেকে গ্রহণ করছে সেটা সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণভাবে তারা কিন্তু নির্ভরশীল। নেক্সট 3 নম্বর আসছি, মিথজীবী বা সিমবায়োটিক। এক্ষেত্রে দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পর সহাবস্থানে থেকে পুষ্টি লাভ করে এবং উভয়ে উপকৃত হয়, এটা কিন্তু খেয়াল রেখো। প্যারাসাইটিক এর ক্ষেত্রে যেটা ছিল সেটা কিন্তু পোষক উপকৃত হতো না, তার ক্ষতি হতো। তো এক্ষেত্রে কিন্তু ওরকম ক্ষতি করা বা ক্ষতি সাধন হওয়ার গল্প নেই, এখানে কিন্তু একে অপরকে কি করে, তারা সাহায্য করে, সাহায্যকারী বলা যেতে পারে খুব সহজভাবে, বা হেল্পিং। তো এই মিথজীবী আবার এক্ষেত্রে যে অ্যাসোসিয়েশন অর্থাৎ সংযোগকারী বা সংযুক্ত হয়ে রয়েছে এমন একটা মিথজীবী, যে এক্সাম্পল সেটা হচ্ছে শৈবাল ও ছত্রাকের সংযুক্তিকরণে বা অ্যাসোসিয়েশনে লাইকেন উৎপন্ন হওয়া, যার মধ্যে শৈবাল সালোক সংশ্লেষে খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়, তাহলে ছত্রাক এখানে লাভবান হলো। অন্যদিকে ছত্রাক বিনিময়ে খনিজ লবণ ও জল শৈবালকে প্রদান করে খাদ্য তৈরিতে সহায়তা করে। তাহলে একে অপরের উপর নির্ভরশীল। তাহলে শৈবাল দিচ্ছে, ছত্রাক দিচ্ছে লবণ ও জল, এবং শৈবাল দিচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। খেয়াল করবে এখানে কিন্তু শৈবাল সরাসরি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ছত্রাককে খাদ্য সরবরাহ করছে বা খাদ্য আহ, দিয়ে থাকছে আর কি, বা খাদ্য তৈরিতে সাহায্য করছে। নেক্সট, পতঙ্গভুক বা ইনসেক্টিভোরস, যে পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ প্রয়োজনীয় নাইট্রোজেনের চাহিদা পূরণের জন্য দেহে নানা রকমের ফাঁদ সৃষ্টি করে, এইটা গুরুত্বপূর্ণ। ফাঁদ সৃষ্টি করে, পতঙ্গ ধরে, অর্থাৎ তারা ট্র্যাপ তৈরি করবে। ফাঁদ মানে এখানে ট্র্যাপ, ট্র্যাপ। এবং সেখানে কি করবে না, মৃত পতঙ্গের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে, তাকে পতঙ্গভুক পুষ্টি বলে। তাহলে এক্ষেত্রে এই পুষ্টি সম্পাদনকারী উদ্ভিদের পতঙ্গভুক উদ্ভিদ বলে। তাহলে আমরা চলতি কথায় বলছি যে ট্র্যাপ সৃষ্টি করছে, ট্র্যাপটা কিভাবে করবে সেটা একটু জানা দরকার। তো ট্র্যাপটা কিন্তু তার দেহের যে গঠন তার উপর ভিত্তি করেই কিন্তু হয়, অর্থাৎ দেহের যে গঠন তাকে কাজে লেগেই সে কিন্তু ট্র্যাপ তৈরি করে, বাইরে থেকে কোনো কিছু কিন্তু সে নেয় না। তো বাইরে থেকে কোনো কিছু ব্যবহার করে না, নেয় না বলতে বলতে চাইছি যে ব্যবহার করে না। তো এক্ষেত্রে যেমন কলসি পাত্রী বা কলসপাত্রী বা পাতাঝারি বা সূর্য শিশির ইত্যাদি, এগুলো কিন্তু ইনসেক্টিভোরাস বা পতঙ্গভুক, অর্থাৎ পতঙ্গের যে দেহাবশেষ তার থেকে পুষ্টি সংগ্রহ করে তারা বেঁচে থাকে। তো এখানে একটা মন্তব্য দিয়েছি তোমাদের এই কলসি পত্র থেকে বা কলসপত্রী থেকে। কলসপত্রী উদ্ভিদের বিশেষত্ব হলো এদের পাতার অগ্রভাগটি ঢাকনা সহ, ওই যে একটু বললাম না, আগেই বললাম যে তাদের দেহকে অংশ মানে দেহকে কাজে লাগাচ্ছে, তো এখানে কিন্তু পাতারটাই হচ্ছে দেহের অংশ, ঢাকনা সহ কলসির ন্যায় গঠনযুক্ত, এবং এটি উজ্জ্বল বর্ণের হয়। কোনো পতঙ্গ কলসিতে বসলে বা তার ভেতরে তরলে পড়লে ওই তরলে কলসির গ্রন্থিকোষ থেকে নির্গত প্রোটিওলাইটিক উৎসেচক ক্রিয়ার দ্বারা পতঙ্গটি পাচিত হয় এবং উদ্ভিদটি পুষ্টি লাভ করে থাকে। তাহলে এখানে বা কলস পাত্র বা কলসি পাত্র বলা হয় অনেক ক্ষেত্রে। তো কলসি পাত্র কেন বলছি না, পাতার অগ্রভাগটা ঢাকনার মতন, ঠিক কলসি যেমন আমরা জল ব্যবহার মানে জল ভরার জন্য ব্যবহার করি, ঠিক একই ধরনের গঠন কিন্তু এই কলসি পাত্র উদ্ভিদের ক্ষেত্রে পাতার অগ্রভাগটা ভাঁজ হয়ে গিয়ে ঘটে থাকে। তো তার মধ্যে পোকামাকড় বা পতঙ্গ পড়লে কিন্তু তার ভিতরে থাকা যে গ্রন্থিকোষগুলো আছে, এই যে থেকে গ্রন্থিকোষ থেকে প্রোটিওলাইটিক, অর্থাৎ প্রোটিওলাইটিক মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক বেরিয়ে এসে সে কি করবে, সেই পতঙ্গটাকে দেহটাকে বাঁচিত করবে এবং উদ্ভিদটা সেখান থেকে পুষ্টি লাভ করবে। এবার আমরা আসছি প্রাণী পুষ্টির প্রকারভেদ ও সেই সংক্রান্ত আলোচনা নিয়ে। প্রাণীরা খাদ্যের ব্যাপারে স্বনির্ভর নয়, অর্থাৎ তারা পরভোজী ও হলজিক পুষ্টি সম্পূর্ণ করে। তো এখানে বিষয় হলো যে তাদেরকে তাহলে অন্য জীবের ওপর বা উদ্ভিদের ওপর নির্ভর হতে হচ্ছে। এখানে একটা ব্যতিক্রম হচ্ছে ইউগ্লেনা, যে একটা প্রোটোজোয়া, এটা কিন্তু একটা ব্যতিক্রম।
তো প্রাণীর পুষ্টির কে আমরা হলোজৈবিক পুষ্টি বলি। খেয়াল করবে আগেরটা ছিল হলোফাইটিক, এখানে সে হচ্ছে হলোজয়িক। তো কথাটা আসছে হলো মানে আগেই বলেছি সম্পূর্ণ বা টোটাল, আর জৈকোস কথার অর্থ হচ্ছে প্রাণী বা অ্যানিমেল। কারণ এই পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা কঠিন বা তরল খাদ্য গ্রহণ করে পুষ্টি সম্পন্ন করে, ও এই পুষ্টি নির্দিষ্ট কতগুলি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়, যেটা আমি আলোচনায় পরে আসছি। তো এখানে কিন্তু তরল খাদ্য, কঠিন বা তরল খাদ্য যে বিষয়টা, এইটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখার বিষয়। তোমার যদি কোশ্চেন থাকে যে হলজিক পুষ্টি কাকে বলে বা কেন বলে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার বিষয়। এটি 5 ধরনের হলজিক পুষ্টি আমরা দেখে থাকি এক্ষেত্রে প্রাণীদের মধ্যে। 1 নম্বর হচ্ছে পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক, ঠিক উদ্ভিদের মতনই। তো এই পদ্ধতিতে প্রাণীরা আশ্রয়দাতা বা পোষকের দেহে একইভাবে হোস্ট থেকে পুষ্টি সংগ্রহ করে ও আশ্রয়দাতার ক্ষতি সাধন করে। যেমন উকুন বহিঃপরজীবী। বহিঃপরজীবী কেন বলছি, না দেহের বাইরে অবস্থান করে, আভ্যন্তরীণ বা ভেতরে নয়। কৃমি, যেটা হচ্ছে অন্তঃপরজীবী, মানে দেহের ভেতরে অবস্থান করে বা দেহের ভেতর থেকে পুষ্টি সাধন করে। তো উকুনের ক্ষেত্রে কিন্তু এখানে পুষ্টি সাধন বলতে যার মধ্যে রয়েছে, অর্থাৎ পোষকের দেহের রক্ত খেয়ে কিন্তু সে পুষ্টি সম্পন্ন করছে। তো উভয় ক্ষেত্রে দেখো আশ্রয়দাতা যে দিয়েছে অর্থাৎ হোস্ট, তার কিন্তু ক্ষতি হচ্ছে। নেক্সট হচ্ছে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক। একইভাবে এই পদ্ধতিতে দুটি প্রাণী পরস্পরের সাহচর্য থেকে, অর্থাৎ একসঙ্গে আন্তঃক্রিয়ার মাধ্যমে, যেটা আমরা উদ্ভিদের ক্ষেত্রেও দেখেছি, পুষ্টি সম্পন্ন করে ও উভয় উপকৃত হয়। এখানে কিন্তু আবার একইভাবে প্রাণীর উদ্ভিদের মতনই উভয়ই কিন্তু উপকৃত হবে, বোথ বেনিফিটেড। তো যেমন উই পোকার সঙ্গে উই পোকার অন্ত্রে ট্রাইকোনিম্ফা নামক পৃথজীবী, ট্রাইকোনিম্ফা। এবং খুব সহজভাবে যদি নামটা মনে রাখতে পারো, একটা আছে দেখো, হাঙর ও রেমোরা, শার্ক এবং রেমোরা মাছের যে সম্পর্ক। তো এখানে কিন্তু ট্রাইকোনিম্ফা কি করে, মিথজীবী বাস করে, সেলুলোজ পরিপাকে সাহায্য করে। আর অন্যদিকে হাঙর আর রেমোরা একে অপরের সঙ্গে কি করছে না, রেমোরা হাঙরের গায়ে পরিষ্কার করছে। তাহলে রেমোরা কি করছে, হাঙরের গাটা পরিষ্কার করে দিচ্ছে সমুদ্রে থাকাকালীন অবস্থায়। তাতে কি হবে না, হাঙরের ময়লাটা পরিষ্কার হয়ে গেল গায়ে। একইভাবে আশেপাশে যে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ খাদ্য খাদ্য যেগুলো হাঙর খেতে পারছে না বা খাওয়ার সময় যে অবশিষ্ট অংশগুলো পড়ে থাকছে, সেগুলো কি করছে, রেমোরা মাছ কিন্তু ওখান থেকে গ্রহণ করছে। তাহলে উভয় কিন্তু একে অপরের সাহচর্য থেকে কিন্তু কি করছে না, উপকৃত হচ্ছে। নেক্সট, এটাই কন্টিনিউ হচ্ছে। নেক্সট হচ্ছে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক। এই প্রক্রিয়ায় প্রাণীরা মৃত ও পচনশীল জৈব বস্তু থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। একইভাবে এটা আমরা ইয়েতো ক্ষেত্রে দেখেছি, উদ্ভিদের ক্ষেত্রে দেখেছি। এখানে কিন্তু যে মারা গেছে, যে পোষক বা যে প্রাণী বা উদ্ভিদ মারা গেছে, সেখান থেকে পচনশীল জায়গা থেকে কিন্তু সে পুষ্টি সম্পন্ন করছে। যেমন মাছি, কেঁচো ইত্যাদি, এই একটা বিষয় উদাহরণ। নেক্সট হচ্ছে মলভোজী পুষ্টি, যেটা নতুন তোমরা প্রথমে বলেছি, কপ্রোফ্যাগি। তো এখানে কিন্তু প্রাণীরা নিজের ও অন্যের মল খাদ্য রূপে গ্রহণ করে। এটা কিন্তু নিজের মল বা অন্য প্রাণীর মল, যেমন গুবরে পোকা, শূকর, গিনিপিগ। গিনিপিগটা কিন্তু খুব একটা মানে খুবই এক্সপেরিমেন্টাল অ্যানিমেল যাকে বলা হয়, অর্থাৎ গিনিপিগের উপর বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বায়োলজিতে। তো এরাও কিন্তু নিজেদের যে মল ত্যাগ করছে সে নিজেরাই খায়, বা অন্য গিনিপিগ ত্যাগ করছে সেটাই খায়। তো একই প্রাণীর বা বন্য প্রাণীর মলের উপর নির্ভরশীল, পুষ্টির উপর নির্ভরশীল হয়েছে। নেক্সট হচ্ছে রক্তভোজী পুষ্টি বা স্যাঙ্গুইনিভোর। এই পদ্ধতিতে প্রাণীরা মেরুদণ্ডী প্রাণীদের রক্ত পান করে পুষ্টি সম্পন্ন করে। এটা কিন্তু খেয়াল করতে হবে। তো মেরুদণ্ডী প্রাণীদের রক্ত সংগ্রহ করে বা রক্ত মাধ্যমে নিয়ে খেয়ে আর কি পুষ্টি সম্পন্ন করে, যেমন জোঁক, স্ত্রী মশা ইত্যাদি ইত্যাদি। তো এইটা হচ্ছে রক্তভোজী পুষ্টির যে ভাগ, সেইটা। নেক্সট আমরা আসছি প্রাণীর পুষ্টির পর্যায় বা ধাপ, স্টেপস অফ অ্যানিম্যাল নিউট্রিশন। তো এটা একটা টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে। তার আগে বলি, প্রাণীর পুষ্টির পর্যায় ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট প্রশ্নের অঙ্গ নিচের সারণী দ্বারা দেখানো হলো, যা এক্ষুনি বললাম।
তো সারণীটার মধ্যে 3টে কলম এবং বাকি যে 5টা ধাপ সেটা আলাদা আলাদা করে বর্ণনা করা হয়েছে। যাই হোক, সেটা একটু দেখে নিই। বাঁদিকে দেখো পুষ্টির পর্যায় অর্থাৎ স্টেপগুলো, নেক্সট হচ্ছে তার সংক্ষেপে ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট পোস্টিং নালীর অংশ বা কোন অংশটা এর মধ্যে, মানে পোস্টিং নালীর কোন অংশগুলো এই ধরনের বিভিন্ন পর্যায়ের সাথে যুক্ত। তো ফার্স্টে আসছে 1 নম্বরে হচ্ছে খাদ্য গ্রহণ, যেটা আমরা খাদ্যকে নিয়ে থাকি। মুখছিদ্র পথে পরিবেশ থেকে জটিল খাদ্য জীবদেহে গৃহীত হয়। মুখছিদ্র, মুখবিবর, ঠোঁট, দাঁত ও জিভ এই অংশগুলো এর সাথে যুক্ত। নেক্সট হচ্ছে পরিপাক। এই পর্যায়ে পাচক রসের উৎসেচকের সাহায্যে কঠিন ও অদ্রবণীয় খাদ্য উপাদান বিশ্লিষ্ট হয়ে তরল, সরল ও দ্রবণীয় খাদ্যে পরিণত হয়ে শোষণ উপযোগী হয়, অর্থাৎ একে ভেঙে দেওয়া হচ্ছে। পরিপাক মানে সহজ সহজ কথায় যে জটিল খাদ্যটা গ্রহণ করেছে জীব, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে যে সরলতম খাদ্যে, যাতে করে সেটা সহজে শোষিত হয়ে যেতে পারে। তো অংশগুলো হচ্ছে মুখবিবর, একইভাবে গলবিল, গ্রাসনালী, পাকস্থলী ও ক্ষুদ্রান্ত পর্যন্ত, অর্থাৎ ক্ষুদ্রান্তে গিয়েও কিন্তু কিছু পরিমাণ পরিপাক ঘটে থাকে, যদিও মূলত পাকস্থলী ও ক্ষুদ্রান্তের উপর দিকের যে অংশটা সের মধ্যেই কিন্তু পরিপাক হয়। নেক্সট হচ্ছে সেই পরিপাচিত যে খাদ্য তার শোষণ বা অ্যাবজর্পশন। এই পর্যায়ে পাচিত খাদ্য উপাদান ক্ষুদ্রান্তে বিনষ্ট রক্তবাহ ও লসিকাবাহে প্রবেশ করে, একে বলা হচ্ছে ল্যাকটিল বলা হয়। ল্যাকটিল, ল্যাকটিলটা কিন্তু থাকে কোথায়, উৎপন্ন হয় কোথায়, এই যে ক্ষুদ্রান্তের আন্তর্গাত্রে অবস্থিত ভিলাইয়ের মধ্যে। তাহলে ভিলাইগুলো কিন্তু এরকম এরকম, ঠিক তোমরা মাইটোকন্ড্রিয়া ক্রিস্টি যেমন পড়েছো ওরকম টাইপের অনেকগুলো কোষ পর্দা ভাঁজ হয়ে তৈরি হয়। তো যত ভাঁজ হবে তত কিন্তু বেশি উপরিতল পাওয়া যাবে, কার জন্য? শোষণের জন্য। আর ঠিক নিচেই আছে কিন্তু এই ল্যাকটিল নামক যে রক্তজালক বা রক্তবাহ বা লসিকা গ্রন্থ মিশ্রিত যে অংশটা, এরকম জায়গা করে, অর্থাৎ খাদ্যটা এখান দিয়ে পাচিত হয়ে শোষিত হয়ে প্রবেশ করলো, নিয়ে ল্যাকটিল তারপরে নিয়ে চলে গেল দেহের অন্যত্র আর কি। নেক্সট হচ্ছে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন। এই পর্যায়ে শোষিত সরল খাদ্য প্রোটোপ্লাজমের অঙ্গীভূত হয়। তাহলে প্রোটোপ্লাজমটা কিন্তু খেয়াল করো, আমরা যেটা ওখানে বলা হয়েছিল সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম আগে পড়েছি তোমাদের ফার্স্ট সামেটিভে, বা তোমরা হয়তো ফার্স্ট সামেটিভে পড়েছো জিনিসটাতে, সেকেন্ড ইউনিটে পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা হবে। তো তার মধ্যে অঙ্গীভূত হয়ে যাচ্ছে মানে সোজা কথায় সে কাজে লাগিয়ে ফেলছে কাকে না, ওই শোষিত খাদ্যকে। তো পোস্টিং নালীর বাইরে ঘটে, অর্থাৎ পোস্টিং নালীর মধ্যে থেকে এটা শোষিত হয়ে যাওয়ার পরে পোস্টিং নালী সরাসরি আর কোনো ভূমিকা থাকে না। তো এখানে কিন্তু প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি দেহকোষের মধ্যে মিশে যাচ্ছে। আর বহিষ্করণ, এই পর্যায়ে খাদ্যের অপাচ্য বস্তু সমূহ দেহের বাইরে নির্গত হয়, অর্থাৎ যে খাদ্যটা পাচিত হয়নি, পরিপাক হয়নি, বা পাচিত হলেও তার থেকে যে পুষ্টি সেটা শোষিত হয়নি, সেটাকে কি করছে হচ্ছে না শরীর ত্যাগ করছে বৃহদন্ত্র, মলাশয় ও পায়ুর দ্বারা, বুঝছে? তো এটাকে আমরা বলে থাকি কি ফিকেল ম্যাটার, ফিকেল ম্যাটার। তোমরা সবগুলোই কিন্তু ওই ডকুমেন্টের পিডিএফটাই পেয়ে যাবে ডেসক্রিপশন থেকে। ফাইনালি যে স্লাইডটা নিয়ে আলোচনা হবে ভিডিও শেষ অংশে, সেটা হচ্ছে কিছু পার্থক্য, স্বভোজী ও পরভোজী উদ্ভিদ পুষ্টির পার্থক্য। তো বাঁ দিকে দেখবে, আমি এগুলো ডিটেলে খুব একটা যাবো না, যে বিষয়গুলো সম্পর্কে দেওয়া আছে, কোন কোন বিষয়ের উপর পার্থক্য নির্দেশিত করা হচ্ছে, হয়েছে 1 2 3 4। আরটা হচ্ছে পরজীবী, মৃতজীবী ও মিথজীবীর উপর পার্থক্য। খেয়াল রাখার বিষয় হচ্ছে, তোমাদের প্রশ্নের এখানে একটা জিনিস নিয়ে আমি একটু ছোট করে বলে দিই। যদি কোনো প্রশ্নে স্বভোজী ও পরভোজী উদ্ভিদের পার্থক্য লিখতে দিয়েছে এবং এই কোনো একটা নির্দিষ্ট 2টো বা 3টে বিষয় কিন্তু উল্লেখ করে দিয়েছে, খেয়াল করবে যদি কোনো বিষয় উল্লেখ থাকে এবং তার উপর ভিত্তি করে পার্থক্য লিখতে বলে, তাহলে কিন্তু মাধ্যমিকের নিয়ম অনুযায়ী তোমাদেরকে সেই বিষয়ের উপর বা সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু পার্থক্য লিখতে হবে। অন্য যে কোনো ধরনের পার্থক্য যদি সঠিকও লেখো, কোনো নম্বর পাবে না। এটা কিন্তু শুধু ক্লাস 9-এর জন্য নয়, যেহেতু তোমরা 9 অর্থাৎ ক্লাস 10-এর প্রাথমিক জায়গায় পৌঁছে গেছো, সুতরাং এটা কিন্তু মাধ্যমিকে তোমাদের এই ধারণাটা কাজে লাগবে, তাই বলে রাখলাম। তো কাজে কাজে বিষয়গুলোর ওপর খেয়াল রেখো, যদি বিষয় লিখে দেয় তাহলে কিন্তু তোমাকে সেই বিষয়গুলোর ওপরই কিন্তু
পার্থক্য লিখতে হবে। খেয়াল করো এখানে উদাহরণটা কিন্তু কোনো পয়েন্টের মধ্যে দেওয়া নাই। অনেক সময় আমরা করি কি, উদাহরণটা কি করি না, আমরা পার্থক্যের মধ্যে দিয়ে দিই। উদাহরণ এক্সাম্পল ইজ নট এ ডিফারেন্স, অর্থাৎ উদাহরণ কোনো দুটো ভিন্ন বস্তুর ওপর কিন্তু বেশ ভিত্তি করে উদাহরণটা কোনো তাদের পার্থক্য হতে পারে না। উদাহরণটা তোমরা নিজেদের রেফারেন্সে নিজেদের সুবিধাতে লিখতে পারো অবশ্যই, বা মনে রাখার সুবিধাতে পড়তে পারো বা লিখতেও পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু উদাহরণ লিখে পার্থক্য দেখাতে গেলে কিন্তু কোনো নম্বর বরাদ্দ হবে না। তো এই হচ্ছে আজকের পুষ্টি নিয়ে আলোচনা সামগ্রিকভাবে। তো তোমরা গোটা ভিডিওটা দেখবে এবং শেষ বেশ একটু বলে দিই রেফারেন্সটা, অর্থাৎ যে বইগুলোর উপর ভিত্তি করে এই টোটাল ভিডিওটা বানানো হয়েছে সেগুলো নিয়ে একটু বলে দিই। একটা হচ্ছে জীবন বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী ছায়া প্রকাশনী, প্রাক মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক। 11-12 যদি কারোর ইন্টারেস্ট থাকে, যদি একটু বেশি জানতে চাও, অর্থাৎ বাড়তি পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে ক্লাস 11 এর জীববিদ্যা এবং 12-এর জীববিদ্যা, এবং সবশেষে ছায়া প্রকাশনী হিউম্যান ফিজিওলজি সিজিওলজি। তোমরা লাস্টের বইটা তোমরা হয়তো যারা যদি পরবর্তী ক্ষেত্রে বায়োলজি নিয়ে পড়ো, তাহলে সেক্ষেত্রে এই বইগুলো, এই বইটা কাজে লাগবে। এটা তোমরা তোমাদের না জানলেও চলবে, তোমরা এই দুটো পড়তে পারো। বা 9 লেভেলে যদি বলো যে না স্যার 9 পর্যন্তই তোমরা ঠিক আছো, তাহলে কিন্তু এই দুটো বই খুব ভালো করে কনসাল্ট করতে পারো, খুব ভালো ব্যাখ্যা দেওয়া আছে। তো আলোচনার বিষয় আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। শেষ বলে দিই আবারও যে ডেসক্রিপশন থেকে তোমরা কিন্তু এই ভিডিওর যে আলোচ্য বিষয়ের যে পিডিএফ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে লিখতে পারো বা পড়তে পারো। ধন্যবাদ।